গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ, এটাই আজকের এই অনুষ্ঠানের লক্ষ্য হিসেবে নির্ধারিত হয়েছে। আপনারা জানেন এই বিষয় নিয়ে আলোচনার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি, কিন্তু আমি বরঞ্চ একজন মানুষের কথা বলি। তাকে আপনারা চেনেন না চেনাটাই স্বাভাবিক। তার নাম সোহেল রানা। কাপড়ের ব্যবসা করতেন যাত্রাবাড়িতে। তার বয়স 38 বছর। 2024 সালের 18 জুলাই তিনি বাড়ি থেকে বের হয়ে গিয়েছিলেন মিছিলে যোগদান করার জন্য। তার মা অপেক্ষা করেছেন, তার বাড়িতে তার নিকটজনরা অপেক্ষা করেছেন। শেষ পর্যন্ত এবছরের 5 জানুয়ারি তার মা রাশেদা বেগম তার সন্তানের মৃতদেহের শেষ অবশেষগুলো আবিষ্কার করেছেন আঞ্জুমানে মফিদুল ইসলামের সূত্রে ঢাকায় রায়ের বাজারে বুদ্ধিজীবী গোরস্থানের পাশে যে কবর, যেখানে 114 জন নাম না জানা রাশেদা বেগম তার সন্তানের মৃতদেহের শেষ অবশেষগুলো পেয়েছেন রায়ের বাজারে বুদ্ধিজীবী গোরস্থানের পাশে নাম না জানা 114 জন মানুষকে যেখানে কবর দেওয়া হয়েছে তার ডিএনএ পরীক্ষার পর। আবারও বলি, সোহেল রানার বয়স ছিল মাত্র 38 বছর। তিনি বিখ্যাত হতে চাননি। তিনি আপনার কাছে আমার কাছে অপরিচিত। আমরা তাকে চিনি না। তিনি রাষ্ট্রপতি হতে চাননি, তিনি প্রধানমন্ত্রী হতে চাননি, তিনি রাজনৈতিক দলের নেতা হতে চাননি। তিনি কি চেয়েছিলেন? 2009 সাল থেকে বাংলাদেশে যে ফ্যাসিবাদী শাসন, তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে চেয়েছিলেন। একজন সোহেল রানা মায়ের বুক খালি করে গেছে তা নয়, একজন নয়, 1400। সেই সংখ্যাটাও পূর্ণাঙ্গ নয়। এই যে মানুষগুলো আত্মদান, এই যে মানুষগুলো, আচ্ছা আপনি একটু সুস্থির হতে পারেন কি? কিছু মনে করবেন না। এই যে 1400 মানুষ প্রাণ দিলেন, প্রায় 10,000-এর বেশি মানুষ আহত হলেন, এখনো যাদের কেউ কেউ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেনি, তাদের কাছে আমাদের কোনো দায় নেই। এই যে শুধুমাত্র গত বছর 24শে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে নয়, 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত বাংলাদেশে যে রাষ্ট্র ব্যবস্থা ক্ষমতায় যারা অধিষ্ঠিত ছিলেন, তাদের হাতে যারা গুম হয়েছেন, যে বোন তার ভাইকে এখনো খুঁজে পাননি, যে সন্তান তার পিতার জন্য অপেক্ষা করছেন, যে মানুষগুলো বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছিল, যাদের পরিবার এখনো এই বাস্তবতাকেই স্বীকার করতে পারেন না যে মানুষটি কোনোদিন ফিরে আসবেন না, যারা অত্যাচার নিপীড়ন স্বীকার করেছেন, বাধ্য হয়েছেন, কারাগারে নিক্ষিপ্ত হয়েছেন, তাদের এই যে অবদান, এই যে আত্মোৎসর্গ, এই যে আবু সাঈদ, এই যে মুগ্ধ, এই যে ওয়াসিম, এই যে আনাস,
তাদের কাছে কোনো দায় নেই। তারা কি চেয়েছিলেন? তারা চেয়েছিলেন বাংলাদেশে এমন একটা ব্যবস্থা তৈরি হোক যেখানে প্রধানমন্ত্রীর এই অভাবনীয় ক্ষমতা থাকবে না, ফ্যাসিবাদী শাসন থাকবে না। আর তো কিছু চাননি। তাহলে কি আমরা এই দায়িত্ব নেব না যে তাদের স্বপ্ন পূরণ করার? এই দায়িত্ব কি নাগরিক হিসেবে আমাদের উপর পড়েনি? আমরা যারা জীবিত আছি, আজকে এইখানে আপনাদের সামনে এসে আমি দাঁড়িয়ে কথা বলতে পারছি, আমরা এখানে বসছি, আপনারা উপস্থিত আছেন, বিভিন্ন মত পথ সত্য আমরা কথা বলতে পারছি। এই পথ যারা তৈরি করে দিলেন তাদের কাছে আমাদের যে দায় এবং দায়িত্ব, সেই দায় এবং দায়িত্ব পূরণের উপায় হচ্ছে এই গণভোটকে সফল করে রাষ্ট্র সংস্কারের যে এজেন্ডা তৈরি হয়েছে তা বাস্তবায়ন করা। এই যে রাষ্ট্র সংস্কারের এজেন্ডার কথা আমরা বলছি, সেটা কোথার থেকে এসছে? অনেকেই আপনারা নিঃসন্দেহে গণভোট কি এটা জানেন, যদিও বাংলাদেশে 35 বছর যাবৎ কোনো গণভোট হয়নি। সর্বশেষ হয়েছিল 1991 সাল, এবং অন্যান্য 3টি গণভোটের সাথে পার্থক্য আছে, সেটাও আমি সামান্য উল্লেখ করবো পরে। কিন্তু গণভোট কি এটা আপনারা যারা প্রজাতন্ত্রের কর্মচারী তারা অবহিত আছেন। এটা সাধারণ মানুষের মধ্যে ধারণা না থাকাটাই স্বাভাবিক, কারণ বাংলাদেশে মানুষদের যারা ভোটার 13 কোটি, তার প্রায় 5 কোটির বয়স 37-এর নিচে। 35 বছর আগের অভিজ্ঞতা তাদের থাকবার কোনো সুযোগই নেই। 3টি নির্বাচন এদেশে হয়েছে, যেগুলোকে নির্বাচন বলে অভিহিত করাটা প্রকৃত পক্ষে অপরাধ বলেই বিবেচিত হওয়া উচিত। মানুষের আস্থা নেই নির্বাচন ব্যবস্থার উপর, কিন্তু মানুষ ভোট দিতে চান। ফলে আপনাদের কাছে কেউ যদি গণভোটের প্রশ্নে গণভোট কিটা আপনারা সহজেই বুঝতে পারেন, সেটা হচ্ছে খুব সুস্পষ্টভাবে হ্যাঁ অথবা না। কিসে হ্যাঁ কিসে না, এইটাই হচ্ছে আসল প্রশ্ন। মানুষ জানতে চাইবে আপনাদের কাছে, আপনারা সহযোগিতা করবেন, বোঝাবেন। আমরা বলছি যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য এই গণভোট সরকারের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে। জুলাই জাতীয় সনদ কিভাবে তৈরি হয়েছে? জুলাই জাতীয় সনদের প্রক্রিয়াটার সবচেয়ে বড় জিনিস হচ্ছে এটি কোনো ব্যক্তি, দলের, গোষ্ঠীর, কোনো প্রতিষ্ঠানের এজেন্ডা নয়। 6টি কমিশন তৈরি করা হয়েছিল তার সুপারিশের ভিত্তিতে। জাতীয় ঐক্যমত্য কমিশন 9 মাসের বেশি ধরে 30টির বেশি রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনা করার মধ্য দিয়ে এই জাতীয় সনদ তৈরি করেছে। আজকে যে গণভোটের কথা আমরা বলছি, রাজনৈতিক দলগুলো জাতীয় ঐক্যমত্যের কমিশনের সঙ্গে আলোচনার সময় প্রত্যেকটি রাজনৈতিক দল এই ব্যাপারে একমত হয়েছে যে গণভোট অনুষ্ঠান করতে হবে। এই বিষয়ে কোনো রাজনৈতিক দলের মধ্যে সামান্যতম ভিন্ন মত ছিল না। তাহলে আমরা কিসের জন্য এই যে গণভোট করছি, কি কি বিষয় নিয়ে আমরা গণভোট করছি? আমাদের পক্ষ থেকে জুলাই জাতীয় সনদের যে বিস্তারিত সেটা প্রকাশিত হয়েছে, কিন্তু এই বিস্তারিতের চেয়েও বড় জিনিস হচ্ছে কতগুলি মৌলিক জায়গা। কি মৌলিক জায়গা? বাংলাদেশের মানুষ ভোট দিতে চায়, অবশ্যই তারা ভোট দিতে চান। একটা সুষ্ঠু অবাধ ভোটের ব্যবস্থা যদি আপনি করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? একটা স্বাধীন নির্বাচন কমিশন লাগবে। 3টি নির্বাচন সম্পর্কে যে তদন্ত কমিশন তৈরি করা হয়েছিল তার প্রতিবেদন সম্প্রতি প্রকাশিত হয়েছে, আপনারা দেখবেন। এইখানে ওই 3টি নির্বাচনের মধ্যে একটি নির্বাচনের সময় নির্বাচন কমিশন গঠনের বিষয়ে একজন ব্যক্তির ইচ্ছায় প্রধান নির্বাচন কমিশনারকে নিয়োগ দেওয়া হয়েছিল। তার নাম, তিনি সেই সময়
প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশের বিদ্যমান সংবিধান বলে যে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন কমিশনকে নিয়োগ দেন, তাই তো? আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী, আমার চেয়ে ভালো বুঝবেন সংবিধান। কিন্তু রাষ্ট্রপতিকে আসলেই সেটা দিতে পারেন না। কেন? কারণ এই একই সংবিধানে লেখা আছে, সুস্পষ্টভাবে লেখা আছে 48 অনুচ্ছেদে, যে রাষ্ট্রপতি দুটো বিষয় ছাড়া কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবেন না। সেটার একটা কি? প্রধানমন্ত্রী নিয়োগ। প্রধানমন্ত্রী নিয়োগ সংখ্যাগরিষ্ঠ আসন যিনি পাবেন তিনি, তাহলে এটা রাষ্ট্রপতির ইচ্ছা নির্ভর করে। আরেকটা কি? প্রধান বিচারপতির সাথে আলোচনা করে বিচারপতি নিয়োগ, তাই তো? পরামর্শক্রমে, মানতে বাধ্য না। তাহলে এই যে প্রতিষ্ঠান যেটা নির্বাচন আয়োজন করবে, সেটা যখন রাষ্ট্রপতি নিয়োগ দেন, তিনি তো বাধ্য প্রধানমন্ত্রীর সাথে কথা বলা, এবং তাই হয়েছে। বলা হয়েছে একটা সার্চ কমিটি, বলা হয়েছে রাজনীতিবিদরা নাম দেবেন, নাম দিয়েছেন। কোন রাজনৈতিক দল যে ব্যক্তির নাম দেননি, সেই ব্যক্তিকে প্রধানমন্ত্রীর ইচ্ছায় বাংলাদেশের নির্বাচন কমিশনের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তো এই ব্যবস্থায় আপনারা যারা প্রজাতন্ত্রের কর্মচারী, তাদের উপর যখন বাধ্যবাধকতা তৈরি হয় যে আপনারা ওই নির্বাচন কমিশনকে সহযোগিতা করবেন, আপনারা কাকে সহযোগিতা করছেন? এক ব্যক্তির ইচ্ছায় যে প্রতিষ্ঠান চলে, তাকে আপনাদেরকে সেবা করতে বাধ্য করা হচ্ছে। আপনি সেটা চান না, সেই প্রশ্ন আপনাকে করতে হবে। কারণ বাংলাদেশের সংবিধানের 21 অনুচ্ছেদ আপনাকে এই দায়িত্ব দিয়েছে, প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে জনগণের সেবা করার কথা। এই যে এক ব্যক্তির শুধু সংবিধান, শুধুমাত্র নির্বাচন সংস্কার কমিশন তো নয়, পিএসসির ক্ষেত্রে একই অবস্থা। আপনি আমাকে বলুন, আপনার সন্তান, আপনার ভাই, আপনার বোন যোগ্যতা মেধা থাকা সত্ত্বেও যদি সরকারি কাজে, সরকারি চাকরি না পায়, শুধুমাত্র এই কারণে যে তার কোনো রাজনৈতিক আনুগত্য নাই একটি দলের সাথে, সেটাই কি আপনি মানতে চান? কেননা এই দেশে একজন শীর্ষস্থানীয় ব্যক্তি ক্ষমতায় থেকে বলেছে একটি ছাত্র সংগঠনের কর্মীদেরকে, আপনারা পরীক্ষা দিন, বাকিটা আমরা দেখব। তাই হয়েছে। তাহলে এই যে প্রধানমন্ত্রীর হাতে অভাবনীয় ক্ষমতার তো শেষ নেই। তিনি প্রধানমন্ত্রী, তিনি দলের নেতা, তিনি সংসদ নেতা, এবং তিনি যা চান তাই করতে পারবেন, কারণ রাষ্ট্রপতি তার অনুগত। এই ব্যবস্থাটা বদলাতে হলে কি করতে হবে? ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে হবে। প্রধানমন্ত্রীর ক্ষমতার এই আধিপত্যকে আপনার কমাতে হবে। জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলো পারস্পরিক আলোচনার মধ্য দিয়ে এই জায়গায় উপনীত হয়েছে যে ক্ষমতার ভারসাম্য তৈরি করতে হবে। প্রধানমন্ত্রীর এই যে একক ক্ষমতা, সেই বিকেন্দ্রীকরণ করতে হবে। প্রধানমন্ত্রীর ক্ষমতার এই আধিপত্যকে আপনার কমাতে হবে। জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলো পারস্পরিক আলোচনার মধ্য দিয়ে এই জায়গায় উপনীত হয়েছে যে ক্ষমতার ভারসাম্য তৈরি করতে হবে। প্রধানমন্ত্রীর এই যে একক ক্ষমতা, সেই ক্ষমতা যাতে নিয়ন্ত্রিত অবস্থায় থাকে, তার জন্য বিভিন্ন রকম কথা বলা হয়েছে, বিভিন্ন রকম উপায় দেওয়া হয়েছে। একটা হচ্ছে যাতে করে একটা নির্ধারিত সময়ের বেশি প্রধানমন্ত্রী কেউ না থাকতে পারে। সকল রাজনৈতিক দল এই বিষয়ে একমত হয়েছেন যে এক জীবনে এক ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। দীর্ঘদিন থাকার ফল তো আমরা দেখেছি, 16 বছর। আরো যদি 5 বছর যোগ করেন আগের বারের 21 বছর। ক্ষমতায় যত দীর্ঘ সময় থাকবে, তত বেশি ক্ষমতা অপব্যবহার করবে, তত বেশি ক্ষমতার মাধ্যমে দুর্নীতি করা হবে।
দেখুন, দুর্নীতির প্রসঙ্গে আরেকটা কথা বলি। দুর্নীতি দমন কমিশন বলে যে প্রতিষ্ঠান, যেটা রাষ্ট্রপতি কর্তৃক নিয়োজিত হয়, সেটা কিভাবে ব্যবহৃত হয়েছে আপনারা দেখেছেন। বাংলাদেশে দুর্নীতির এই ব্যাপক বিস্তার, অন্যদিকে দুর্নীতি দমন কমিশনকে বিরোধীদের দমন করার জন্য ব্যবহার করার যে প্রক্রিয়া, সেটা যদি পরিবর্তন করতে চান তাহলে স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে দুর্নীতি দমন কমিশনকে নিয়োগ করতে হবে। এই যে পিএসসি, এই যে নির্বাচন কমিশন, এই যে দুর্নীতি দমন কমিশনকে আমরা বলছি স্বাধীন করব, রাজনৈতিক দলগুলো একমত হচ্ছেন কিভাবে করা হবে। সেটা করা হবে ক্ষমতাসীন দল এবং বিরোধী দলের প্রধান বিরোধী দলের বাইরে সংসদে যে বিরোধী দল আছে সকলে মিলে আলাপ আলোচনা করে একটা কমিটির মাধ্যমে এদের নিয়োগ দেবেন। তাতে করে কি হবে? এক ব্যক্তির ইচ্ছায় নিয়োগ হবে না, সকলের সম্মতিতে হবে, আলোচনায় হবে। এইটাই বলা হয়েছে যে এই ধরনের প্রতিষ্ঠানগুলোতে যাতে সকলের আলাপ আলোচনার ভিত্তিতে গ্রহণযোগ্য ব্যক্তিদেরকে নিয়োগ দেওয়া হয়, সেটা ব্যবস্থা করবেন। কারা করবেন? আপনাদের জনগণের প্রতিনিধিরা করবেন। এইটা কিন্তু অকস্মাৎ বাইরে থেকে কোন রকম এক্সপার্ট এসে করে দিয়ে যাবেন সেটা আমরা বলছি না, রাজনৈতিক দলগুলো তা বলছে না। বলছে জনগণের প্রতিনিধিদের যে সংসদ, সেই সংসদে বসে আলাপ আলোচনা করে কমিটির মাধ্যমে এইগুলি স্বাধীন করতে হবে। মানুষ ভোট দিতে চান, সেটার নিশ্চয়তার আরেকটা ব্যবস্থা কি? তত্ত্বাবধায়ক সরকার। দেখুন, তত্ত্বাবধায়ক সরকার যখন বাতিল হয়, কিভাবে বাতিল হয়েছে আবার আমি একটা উদাহরণ দিই। এক ব্যক্তির ইচ্ছায় বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে। 26টার মতো বৈঠক হয়েছে, একটা কমিটি নিয়োগ করা হয়েছে সংসদে, বিরোধী দল তাতে অংশগ্রহণ করে নাই। একটি দলের বা তার সহযোগীদের নিয়ে কমিটি করা হয়েছে, যাতে সেই কমিটি আলাপ আলোচনা করেছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় সংশোধন করার দরকার। তারা সিদ্ধান্ত নিলেন, 100 জনের বেশি মানুষের সাথে আলোচনা করলেন, যার মধ্যে সাবেক প্রধান বিচারপতি থেকে শুরু করে সম্পাদক থেকে শুরু করে রাজনৈতিক দল থেকে শুরু করে সিভিল সোসাইটি থেকে শুরু করে 104 জন লোককে ডাকা হয়েছিল। প্রায় সকলেই বলেছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আমাদের দরকার, কিন্তু কিছু ত্রুটি আছে। ত্রুটিটা কি? ওই যে দেখুন, 2007-08 সালের পরিস্থিতিতে 2 বছর ধরে থেকেছে, এইটা ঠিক হচ্ছে না। সকলেই ঠিক করলেন, কমিটি ঠিক করলো 90 দিনের নির্ধারণ করে দেওয়া হলো। বলা হলো তারা বিদেশিদের সাথে চুক্তি করতে পারবেন না যাতে জাতীয় সার্বভৌমত্ব রক্ষিত হয়। তারা দৈনন্দিন কাজ করবেন এবং একটি অবাধ নির্বাচন উপহার দিয়ে চলে যাবেন। সবাই একমত, কমিটি একমত, খসড়া তৈরি হয়েছে। একদিন একটা মিটিং হলো, কার সাথে? প্রধানমন্ত্রীর সাথে। তারপরে কি দাঁড়ালো? তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়ে গেল। এক ব্যক্তির ক্ষমতার আর কত প্রমাণ আমাদের প্রয়োজন? তিনি প্রতিষ্ঠানগুলোকে হস্তগত করলেন, তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়ে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে মানুষের অধিকারকে কেড়ে নেবেন। এইটা আপনি কি কেবল ব্যক্তির উপর নির্ভর করবেন? আগামীতে একজন ভালো মানুষ প্রধানমন্ত্রী হবে, তার উপর কি আমরা নির্ভর করতে পারবো? ভালো মানুষ হতেই পারে, মানুষ ভালো হওয়া নিয়ে আমার মনে প্রশ্ন নেই। কোন রাজনৈতিক দল ক্ষমতায় আসবে সেটা নিয়েও রাজনৈতিক দলগুলোর প্রশ্ন নেই, আমাদের প্রশ্ন নেই। প্রশ্ন হচ্ছে যে আপনি ব্যবস্থাটা তৈরি করছেন কিনা, প্রতিষ্ঠান আপনি তৈরি করছেন কি করছেন না, যা ব্যক্তির উপর নির্ভর করবে না। আপনি হতে পারেন, আমি হতে পারি, আমি যাকে চিনি না সেই একজন হতে পারে, হতে তো পারি, কিন্তু তিনি ভালো কিনা সেটার বিবেচনার চেয়ে বড় বিবেচনা হচ্ছে প্রতিষ্ঠান তাকে কতটুকু ক্ষমতা দিচ্ছে। এই যে দুর্নীতি দমন কমিশনের কথা বললাম, যে একটা স্বাধীন দুর্নীতি দমন কমিশন হলেই, কিন্তু এটা হলেই কিন্তু সব সমাধান হয়ে যাবে না। তার জন্য কি দরকার? সরকারের পক্ষ থেকে যে ব্যয় নির্বাহ করা হয়, রাষ্ট্রে যে পয়সা খরচ করা হয়, সে পয়সা কার? সে পয়সা আপনার, আমার।
জনগণের পয়সা। আমরা যারা ট্যাক্স দেই, প্রতিদিনই দেই, আসলে ওই যে ভ্যাট দিচ্ছেন না, ওইটাও তো ট্যাক্স, আয়কর তো দিচ্ছি আমরা। এই টাকাটা নিয়ে সরকার কি করে, হিসাব করে তারপরে তার ব্যয় করার কথা, তাই তো। তো এখন এই ক্ষেত্রে যেটা হয় সেটা সংসদে আমরা বললাম যে সংসদে এমন ব্যবস্থা করতে হবে যেখানে এই যে ব্যয়, সেগুলোর হিসাব নিকাশ আমরা যেন একটু নিতে পারি। এখন সংসদে অন্তত পক্ষে 50টা কমিটি আছে, স্থায়ী কমিটি। এর মধ্যে সমস্ত রাজনৈতিক দল একমত হয়েছে যে 4টা কমিটিতে অবশ্যই বিরোধী দলের পক্ষ থেকে সভাপতি নিয়োগ করতে হবে। এর মধ্যে 3টা হচ্ছে ফাইন্যান্সিয়াল ওভারসাইট কমিটি। ফাইন্যান্সিয়াল ওভারসাইট কমিটিগুলির সুবিধাটা কি? ফাইন্যান্সিয়াল ওভারসাইট কমিটিগুলি যদি বিরোধী দলের নেতৃত্বে হয়, তাহলে যেটা দাঁড়াবে যে সরকার টাকা পয়সার হিসাবটা একটু ঠিকঠাক রাখবে। বিরোধী দলের যারা আপনাদের প্রতিনিধি, জনগণের প্রতিনিধিরা প্রশ্ন করতে পারবে। এর মধ্যে একটা হচ্ছে অনুমিত হিসাব, আগের থেকে তাদের সরকার তো হিসেব করে। এখন কেউ একজন সরকারের পক্ষ থেকে যদি একটা পরিকল্পনায় বাজেটে থাকে আপনি 50,000 কোটি টাকা খরচ করে ফেলবেন, কেউ একজন প্রশ্ন করার থাকবে। 50,000 কোটি টাকা ব্যয় হওয়ার পরে না, তার আগেই প্রশ্ন করতে পারবে, ভাই এটার মধ্যে 50,000 কোটি টাকা কেন খরচ হচ্ছে? সেইটা এই যে এখানে উপস্থিত সাংবাদিকরা আছেন, এরকম যদি গণমাধ্যমগুলো যদি স্বাধীন থাকে, তারা বলতে পারবে। মানুষ হিসেবে জনগণ, নাগরিকরা ভোটাধিকার প্রয়োগ তারা করেন, তারা দেখতে পাবেন। তাহলে দুর্নীতি দমন করলে সাধারণ আপনারা লোকে বলবে যে ভাই দুর্নীতি দমন কমিশন স্বাধীন হইল, কমিটিতে বিরোধী দল হয়ে যাচ্ছে, তা আমার কি? আপনার সাধারণ মানুষের জন্য প্রশ্নের উত্তরটা খুব সহজ। বাংলাদেশ থেকে যেই পরিমাণ টাকা লুট হয়েছে, সেই টাকা দিয়ে বাংলাদেশের শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি করা মোটেই দুরূহ ছিল না। বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা, আপনারা যারা স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে যুক্ত আপনারা জানেন, একটা জিনিস পাওয়া গেলে আরেকটা জিনিস পাওয়া যায় না। কমিউনিটি হেলথ সেন্টারগুলো প্রায় বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে। কিন্তু অর্থের কি অভাব এই দেশে? যদি অর্থেরই অভাব হয়, তাহলে 16 বছর ধরে এই পরিমাণ লুটপাট হয় কি করে? তো এই লুটের টাকা যখন আমরা বন্ধ অন্তত পক্ষে কমাতে পারবো, সেই টাকা দিয়ে কি স্কুল করা যাবে না? সেই টাকা দিয়ে কি স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি করা যাবে না? তাহলে দুর্নীতি দমন কমিশন শক্তিশালী হলে কার লাভ? ওই যে গ্রামের মানুষ, ওই যে শহরের মানুষ, তার লাভ। তার সন্তানরা একটা ভালো স্কুলে যেতে পারবেন, তিনি অন্তত পক্ষে কমিউনিটি হেলথ সেন্টারে যেতে পারবেন। এই কথাটা বোঝানো কি আমাদের জন্য খুব কঠিন? এটা বড় বড় সংবিধানের বিষয় নয়। সংবিধান দিয়ে আমাদের করতে হচ্ছে কেন? যাতে বাধ্যবাধকতা থাকে, যাতে করে অবশ্যই আমরা প্রাতিষ্ঠানিকভাবে এই ব্যবস্থাটা করতে পারি। বিচার বিভাগ, আমরা বলছি বিচার বিভাগ স্বাধীন হতে হবে, সকলেই মানে। বাংলাদেশের সংবিধানে এখনো লেখা আছে, কিন্তু কিরকম স্বাধীন সেটা যেটা হয়, আমাদের প্রধান বিচারপতিরা ঠিক যখন রিটায়ার করেন তার আগে যে বক্তৃতা দেন, সেগুলোতে আমরা শুনেছি। তো একাধিক প্রধান বিচারপতি যাবার আগে বলে দিয়ে গেছেন যে বিচার বিভাগের স্বাধীনতা কাগজে কলমে আছে, বাকিটা কি আছে এটা আপনারা বুঝে নিন। সেই জন্য বিচার বিভাগ স্বাধীন করার ক্ষেত্রে কি বলা হয়েছে যে সুপ্রিম কোর্টের নিয়ম প্রক্রিয়াটা ঠিক করতে হবে। অন্তর্বর্তী সরকার সেটা করেছে, কিন্তু সেটা করা হয়েছে অধ্যাদেশ দিয়ে। জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট যে ব্যবস্থাটা উচ্চ আদালতে নিয়োগের, এটা তো অর্ডিন্যান্স। অর্ডিন্যান্সের সমস্যাটা কি? সংসদ বসবে, 30 দিনের মধ্যে ওটা উপস্থাপিত না হলে এটা নিজেই মারা যাবে, কিচ্ছু করতে হবে না। ভবিষ্যতের যারা ক্ষমতা আসবেন কিচ্ছু করতে হবে না। তাহলে এই যে বিচার বিভাগের স্বাধীন সচিবালয় করা হচ্ছে, এটা টিকবে না যদি না আপনি এটা সংবিধানে অন্তর্ভুক্ত করার বিষয়টা নিশ্চিত করতে পারেন। সেই জন্য আমরা বলছি যে এটা নিশ্চিত করার উপায় হচ্ছে জনগণের কাছ থেকে সম্মতি নিয়ে
সেটাকে সংবিধানে অন্তর্ভুক্ত করার বিষয়টা নিশ্চিত করুন। সেটা কিভাবে করবে? হ্যাঁ, ভোট দিতে হবে। যখন আমরা সকলে বলবো, এখন গ্রামের গরিব মানুষ, আপনারা শুধু গরিব বড়লোক অর্থে বলছি না, বিভিন্ন শহরেরও হতে পারে, আপনাকে প্রশ্ন করতে পারে যে ভাই, বিচার বিভাগ স্বাধীন হলে আমার কি হবে, আমার কি লাভ বলেন তো? দুটো লাভ। এই জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলো এ বিষয়ে একমত হয়েছেন যে বিভাগীয় পর্যায়ে হাইকোর্টের বেঞ্চ নিয়ে যাওয়া হবে। তাতে কি হবে? অ্যাক্সেসটা হবে। উপজেলা পর্যায়ে আদালত পুনঃপ্রতিষ্ঠার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য আছে। তাহলে আপনাকে এই যে একটা সামান্য মামলার জন্য, একটা অ্যান্টিসিপেটরি বেলের জন্য যেতে হয় ঢাকা পর্যন্ত, প্রত্যন্ত এলাকা থেকে, তাদের কি হয় তা আমরা জানি। কারো কারো ঘটি বাটি বিক্রি করে, ঘর বাড়ি বিক্রি করে, ধার দেনা করে, গরুটা বিক্রি করে গিয়ে, কারণ বেঁচে তো থাকতে হবে, যেন আটক না হয় সেই জন্য যেতে হবে। আপনাদের একটা আরেকজন মানুষের কথা বলি, ব্রাহ্মণবাড়িয়ার শ্যামপুর গ্রামের বর্গা চাষী মিলন মিয়া, চেনেন তাকে? চেনেন না, আমিও চিনতাম না তাকে। 2019 সালের জানুয়ারি মাসের আগে আমি তাকে চিনতাম না। আমি হলফ করে বলি আমি এখনো তাকে চিনি না। কিন্তু কেন তার কথা আমি জানি জানেন? তার কারণ হচ্ছে এই লোকটির মস্তিষ্কে রক্তক্ষরণের জন্য অচল হয়ে গেছেন। তিনি কানে শোনেন না। তার বিরুদ্ধে তথাকথিত 2018 সালের নির্বাচনের আগে গায়েবী মামলা হয়েছে। জানুয়ারি মাসে তাকে ঢাকার হাইকোর্টে দরজায় বসে থাকতে হয়েছে একটা বেইলের জন্য। একটা মানুষ, আপনি চিন্তা করেন, একটা বেইলের জন্য একটা মানুষ মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে যে অচল। আমি এরকম অসংখ্য উদাহরণ দিতে পারবো। ঢাকার আতর বিক্রেতা, হাত নেই, তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল সে বোমা তৈরি করেছে, বোমা নিক্ষেপ করেছে, তারপরে মামলা হয়েছে। সেই লোককে গিয়ে দাঁড়িয়ে থাকতে হয়েছে হাইকোর্টে, তিনি ঢাকার সম্ভব হয়েছে। কিন্তু এই যে মিলন মিয়া, বর্গা চাষী মিলন মিয়াকে আপনি বলুন যে আপনাকে এই ভবিষ্যতে অ্যান্টিসিপেটরি বেইলের জন্য কিংবা অন্যায়ভাবে আপনি অভিযুক্ত হওয়ার পর আপনাকে ঢাকায় গিয়ে এই অবস্থায় পড়তে হবে না। আপনাদের যদি বিশ্বাস না হয়, 2019 সালের ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে পত্রিকাগুলোতে ছবিগুলো দেখুন। কারণ সরকার তখন ঠিক করেছেন তারা আগের দিন রাত্রে নির্বাচনের ব্যবস্থা করে ক্ষমতায় থাকবেন, মিলন মিয়াকে ওইখানে দাঁড়িয়ে থাকতে হবে। এইরকম অসংখ্য মিলন মিয়ার কাছে আমাদের দায় যে রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনার মধ্য দিয়ে শক্তিশালী স্বাধীন বিচার বিভাগ তৈরি করার মধ্য দিয়ে আসলে সকলে বিচারের অ্যাক্সেসটা তৈরি করেছে। ইনসাফ যদি পেতে চান, প্রথম হচ্ছে অ্যাক্সেসটা লাগবে। সেই অ্যাক্সেসের কথা বলা হচ্ছে। আমরা বলছি যে এইভাবেই আপনি বিচার বিভাগের স্বাধীনতার কথা যদি আপনাকে বলতে হয়, তাহলে বড় আকারে আমরা বুঝি, আপনি বুঝেন, কিন্তু মানুষকে বোঝানোর জন্য আপনাকে বলতেই হবে যে তার কি দরকার। আমরা বলছি যে মানুষের মৌলিক অধিকারগুলো পাবে। কিরকম মৌলিক অধিকারগুলো বাড়বে? মানে হচ্ছে এই যে বাংলাদেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়, সেই জরুরি অবস্থা ঘোষণার ক্ষেত্রে এতদিন পর্যন্ত পদ্ধতিটা এখনো আছে। সেটা হচ্ছে রাষ্ট্রপতি এটা ঘোষণা করেন, প্রধানমন্ত্রীর প্রতি স্বাক্ষর লাগে, কাউন্টার সিগনেচার। তো প্রধানমন্ত্রী এবং ক্ষমতাসীন দলের পক্ষ থেকে তো রাষ্ট্রপতি হয়। রাষ্ট্রপতির প্রসঙ্গটা একটু পরে আসে। তো তখন কি হয়? তখন আমাদের মৌলিক অধিকারগুলো সাসপেন্ডেড হয়, সেটা সংবিধানে আছে। এখন রাজনৈতিক দলগুলো বলছেন দুটো জিনিস, অথবা তিনটাও বলতে পারেন। প্রথম কথা হচ্ছে যেই সভায় সিদ্ধান্ত হবে যে দেশে জরুরি অবস্থা ঘোষণা করা হবে, সেটা প্রথমত ক্যাবিনেটের মিটিং হতে হবে।
এখন আপনার সাথে সাথে বলবেন যে ক্যাবিনেট তো প্রধানমন্ত্রীর লোক, এটা কি লাভ হলো? আরো একজনকে উপস্থিত আছে, একাধিক বিরোধী দলের যিনি নেতা বা নেত্রী সংসদে, তিনি তার প্রতিনিধি, এবং বিরোধী দলের যিনি ডেপুটি স্পিকার বা উইপ, তাদের প্রতিনিধি থাকতে হবে, তাতে করে আলাপ আলোচনা হবে। এটা হচ্ছে প্রথম ব্যালেন্স। 2 নম্বর হচ্ছে রাজনৈতিক কারণে অভ্যন্তরীণ গোলযোগের জন্য এই দেশে আর ভবিষ্যতে যাতে জরুরি অবস্থা ঘোষণা করা না যায়, সেই ব্যাপারে রাজনৈতিক দলগুলো সবাই একমত হয়েছে। আপনারা মাঝে মধ্যে শুনবেন যে হ্যাঁ, সনদে কিছু কিছু বিষয়ে ভিন্ন মত আছে। যেগুলোর বিষয়ে একমত হয়েছে আমি সেগুলো আপনাদের সুস্পষ্ট করে বলি, যে তারপরে কি হবে, আপনার নাগরিক হিসেবে তাতে কি লাভ? হ্যাঁ, প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেত্রী বা নেতা বসে আলাপ আলোচনা করে জরুরি অবস্থা ঘোষণা করে দেবেন, আমার কি ভাই? রাইট টু লাইফ, আপনার যে জীবনের অধিকার আছে, সেইটা জরুরি অবস্থার সময় কোনো অবস্থাতে ভায়োলেট করা যাবে না। এইটাই হচ্ছে জুলাই জাতীয় সনদ। তাহলে ওই যে মানুষটা, যিনি সাধারণ মানুষ, তিনি তাকে যখন আপনি খুব গুরু গম্ভীর ভাবে গণভোট বলবো, তার চেয়ে বরঞ্চ বলেন, আসেন আমরা বলি যে আপনি কি এই অধিকারটা চান, যে কেউ জরুরি অবস্থার নামে আপনাকে খুন করতে পারবে না, বিচার বিরুদ্ধে হত্যার শিকার আপনি হবেন না, অন্তত পক্ষে একটা আইনি ব্যবস্থা আপনাকে প্রতিরক্ষা দেবে, আপনাকে একটা সুরক্ষা দেবে। সেটা কি বোঝানো খুবই কষ্টকর হবে আমাদের জন্য? আমি তা মনে করি না। মানুষ বেঁচে থাকতে চান, অধিকার চান। রাজনৈতিক দলগুলো অভিন্নভাবে সকলে একমত হয়েছে যে বাংলাদেশের যেই সংবিধান, তাতে সংসদ সদস্যদের অধিকার এখন পর্যন্ত যেভাবে খর্ব করা হচ্ছে সেইটা হ্রাস করা দরকার। সংবিধানের 70 অনুচ্ছেদে বলা হয়েছে যে আপনি আপনার দলের বিরুদ্ধে ভোট দিতে পারবেন না, এমনকি অনুপস্থিতও থাকতে পারবেন না ভোটে। রাজনৈতিক দলগুলো, তাতে করে কি হয় সেটা তো আমরা জানি, রাজনৈতিক দলগুলো ভালো করেই জানে। হাজার হাজার টাকা খরচ করে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে সংসদের অধিবেশন হয়, তখন আসলে সরকার দলীয় পক্ষ থেকে কথা বলার, প্রধানমন্ত্রী যা বলেছেন সবাই তারপরে লিখে না লিখে সেটা পড়ছেন, কখনো কখনো পড়তে পারছেন না। কারণটা কি? ওনাদের বিবেক থেকে কথা বলার জায়গা নেই। তারা যাদের প্রতিনিধিত্ব করেন তাদের কথা তারা বলতে পারেন না। সেই জন্য রাজনৈতিক দলগুলো একমত হয়েছে 70 অনুচ্ছেদ বদল করা হবে। শুধুমাত্র 2টো বিষয়ে সকলে একমত, যে বাজেট এবং নো কনফিডেন্স, অনাস্থা ভোট এবং বাজেটের ব্যাপারে যে যার দলের সাথে ভোট দিতে হবে। আমরা কেন বলেছি বাজেট না হলে সকলে, সারা বাংলাদেশের মানুষের, সরকারি কর্মচারী কর্মকর্তাই শুধু না, সাধারণ মানুষের জীবনে একটা দুর্বিষহ অবস্থা তৈরি হবে। হতেই পারে 3-4টা লোক মিলে এটা বাজেটটা আটকে দিল। সেই জন্য বলেছি না, বাজেট অর্থবিল আটকানো যাবে না। ওইখানে আপনার দল যা বলবে সেইভাবে আপনাকে মুভ করতে হবে। অনাস্থা ভোট, যাদের একটু বয়স বেশি তারা, তাদের হয়তো, আর যারা বাংলাদেশের রাজনীতির অতীত ইতিহাস জানেন, 1954 সালের ঘটনা আমরা জানি। সকাল বিকাল সরকার গঠন হয়েছে, বিপদে পড়েছে দেশ, বলা হয়েছে অনাস্থা ভোট। কিছু দল আরো 2টো জিনিস যুক্ত করতে বলেছেন, একটা কি সংবিধান সংশোধনী, আর একটা হচ্ছে যদি যুদ্ধাবস্থায় দেশ পড়ে, যে এইগুলি ছাড়া বাকি বিষয়ের সংসদ সদস্যরা তাদের দলের বিরুদ্ধে প্রয়োজন হলে কথা বলতে পারবেন। বিবেক তাড়িত হয়ে যেটা বলতে চান তারা বলতে পারবেন। আমাদের সংসদ সদস্যরা তো আমাদের এলাকার প্রতিনিধিত্ব করে, দল তাকে মনোনয়ন দেয়, কিন্তু দলের দাসত্ব করার বাধ্যবাধকতার যে বিধান করা হয়েছে সংবিধানের মধ্যে, সেইটা পরিবর্তনের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য আছে। সাধারণ লোক বলবে যে ভাই 70 অনুচ্ছেদের মতো গভীর বিষয় আমাকে বলতেছে, যদি আমি বলব,
আপনি করবেন এটাই যে আপনার প্রতিনিধি আপনার এলাকার প্রতিনিধিত্ব করার জন্য এখন কেবলমাত্র দলের নেতা নেত্রীর দিকে তাকিয়ে থাকতে হবে না, আপনার হয়ে সংসদের দ্বারা বলতে পারবে এই রাস্তার টাকা পাওয়া যাচ্ছে না, ওই জায়গায় এটা হচ্ছে না, ওই জায়গায় এটা আমার দরকার, আমার কমিউনিটি হেলথ সেন্টার দরকার, তার জন্য বাজেটের মধ্যে আপনি টাকা দেন, এটা যেন বলতে পারেন। তাকে যেভাবে তার মুখের মধ্যে স্কচ টেপ লাগিয়ে দেওয়া হয়েছিল সেইটা খুলতে হবে, খুললে সাধারণ মানুষের লাভ। আমরা সংবিধানের কঠিন ভাষায় বলি ওর 70 অনুচ্ছেদ পরিবর্তন করার মধ্য দিয়ে কি সংসদ সদস্যদের ক্ষমতা বৃদ্ধি করো, এত কঠিন করে বলার দরকার নেই। আপনার প্রতিনিধি তার বিবেক দিয়ে তাড়িত হয়ে আপনার এলাকার যে যা যা প্রয়োজন তার জন্য প্রয়োজন হলে দলের বিরুদ্ধে কথা বলতে পারবে, এটা বলি, এটা মানুষ বুঝতে পারবে। আমাদের কাজ হচ্ছে মানুষকে বোঝানো। রাষ্ট্রপতির কথা বলবো বলেছিলাম না, বলি দুটো জিনিস। একটা কি, একটা হচ্ছে যে রাষ্ট্রপতি দণ্ডপ্রাপ্ত অপরাধীদেরকে চাইলে ক্ষমা করে দিতে পারে, পৃথিবীর সব দেশে এটা আছে। কিন্তু বাংলাদেশে কিভাবে এটা ব্যবহৃত হয়েছে আপনারা তো নিশ্চয়ই ভুলে যাননি। একজন দণ্ডপ্রাপ্ত আসামি যিনি অধস্থন আদালত থেকে শুরু করে সর্বোচ্চ আদালত পর্যন্ত সর্বত্র প্রমাণিত হয়েছে যে তিনি অপরাধী, শেষ পর্যন্ত কি দাঁড়িয়েছে, রাষ্ট্রপতি তাকে ক্ষমা করে দিয়েছে। ক্ষমা করে দেওয়ার পরে আপনার ভাইয়ের হত্যাকারী পরদিন সকালবেলা আপনার দরজায় দাঁড়িয়ে বলতে পেরেছে যে এবার আপনাকেও দেখতে হয়েছে। আমরা কি বুঝি? এক নম্বর হচ্ছে, আবারও বলি, ওটা লেখা হয় রাষ্ট্রপতির নামে, রাষ্ট্রপতি দেন, ওটা প্রধানমন্ত্রী দেন। কেন? ওই আবার সংবিধান যারা পড়তে চান 48 অনুচ্ছেদের 3 উপ অনুচ্ছেদ করুন, ওখানে লেখাই আছে দুইটা বিষয়ের বাইরে কিছু না। তার মানে এইটাও বাইরে, মানে এইটাও রাষ্ট্রপতির ক্ষমতার বাইরে। আসলে কাগজে কলমে রাষ্ট্রপতির ক্ষমতা, আসলে কার রাষ্ট্রপতির ক্ষমতা নয়, প্রধানমন্ত্রীর ক্ষমতা। এই যে প্রধানমন্ত্রীর ক্ষমতা দিয়ে রাষ্ট্রপতিকে দিয়ে আপনারা দণ্ডপ্রাপ্ত আসামিদের, আমরা রাজনৈতিক দলগুলো কি বিষয়ে একমত হয়েছে, ও যে একটা কমিটি হবে, সেখানে একজন সাইকিয়াট্রিস্টও থাকবে, কারা পরিদর্শক থাকবে, এবং সকলকে নিয়ে আলাপ আলোচনা করে কেউ যদি একটা আবেদন করে দেখবে, দেখে বলবে যে হ্যাঁ এইটা লোকটা এটা বিবেচনা করা যেতে পারে, বিবেচনার জন্য রাষ্ট্রপতিকে দেবে। কিন্তু রাষ্ট্রপতির সিদ্ধান্ত নেওয়ার আগে ভুক্তভোগী পরিবারের সম্মতি লাগবে। আপনার ভাইকে হত্যা করে, আপনার বোনকে হত্যা করে শুধুমাত্র রাজনৈতিক বিবেচনায় তিনি দণ্ডিত অপরাধীও ক্ষমা পাবেন, সেটা হতে পারে না। এটাই হচ্ছে রাষ্ট্রপতির ক্ষেত্রে আমরা বলছি যে রাষ্ট্রপতির হাতে এইভাবে ক্ষমতা দিন না, এটা যা আছে এটা বহুল অপব্যবহার হয়েছে। রাষ্ট্রপতিকে আমরা কিছু ক্ষমতা দেওয়ার কথা বলেছি। এই যে এক হচ্ছে যে প্রধানমন্ত্রীর এই নিরবিচ্ছিন্ন আধিপত্য থেকে তাকে মুক্ত করে রাষ্ট্রপতি, তাহলে উচিত কিছু কিছু প্রতিষ্ঠানে রাষ্ট্রপতি নিজেই স্বাধীনভাবে যেন নিয়োগ দিতে পারে। তার মধ্যে একটা কি, একটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর। বাংলাদেশ ব্যাংকের গভর্নর উপর যদি রাষ্ট্রপতি সরাসরি দিতে পারে তাহলে কি হবে, সম্ভবত আমরা এইটুকু আশা করতে পারি প্রাতিষ্ঠানিকভাবে যোগ্য ব্যক্তি এবং যিনি ওই ক্ষমতাসীন রাজনৈতিক দলের বাধ্যবাধকতার মধ্যে থাকবেন না, এরকম লোক আমরা পেলেও পেতে পারি। আমাদের ব্যাংকিং সেক্টরে যে ভয়াবহ পরিস্থিতি তৈরি করা হয়েছিল লুটপাটের মধ্য দিয়ে, ভবিষ্যতে সম্ভবত আমরা এর মধ্য দিয়ে খানিকটা হলেও ব্যবস্থা করতে পারবো। দেখুন, আমি অনেক হিসাব করে বলছি, খানিকটা হলেও সম্ভবত। আপনারা বলবেন যে এত রকম শর্ত দিচ্ছেন কেন? দিচ্ছে এই কারণে যে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে, অধিকাংশ রাজনৈতিক দল একমত হয়েছে, কিছু ভিন্ন মত আছে, এটা বাস্তবায়িত করতে হবে। আপনি বাস্তবায়ন কিভাবে করবেন? সংবিধানে না যুক্ত করে। সেই জন্য আমরা বলছি যে আসেন, জনগণকে বোঝান আপনারা পারবেন।
আপনারা প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী হিসেবে জনগণের কাছে আপনারাই রাষ্ট্র। স্থানীয় কৃষি বিভাগের লোকই রাষ্ট্র। রাষ্ট্র বলতে বাংলাদেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষ, নাগরিকরা প্রধানমন্ত্রীকে বোঝেন না, প্রথমেই বোঝেন আপনাদেরকে। রাষ্ট্রপতির ক্ষেত্রে আরেকটা কি ঘটনা, রাষ্ট্রপতি যখন নির্বাচিত হন পরোক্ষ ব্যবস্থায় পার্লামেন্টের মধ্য দিয়ে, ক্ষমতাসীন দল যাকেই মনোনয়ন দেন তিনি বিজয়ী হন, এটাই স্বাভাবিক। 1991 সালের পরে একবার মাত্র বাংলাদেশের সংসদে রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দল প্রার্থী দিয়েছিল, কারণ বাদ বাকি সময়টা জানে যে ক্ষমতাসীন দল যাকে দেবে সেই জিতবে। রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনায় ঠিক হলো যে রাষ্ট্রপতি নির্বাচনটা হবে গোপন ব্যালটে। আরেকটা জিনিস বলা হলো যে একটা উচ্চ কক্ষ তৈরি করতে হবে যেইখানে রাষ্ট্রপতির নির্বাচনে দলকে সংখ্যাগরিষ্ঠ ভোট পেতে হবে যে কোনো প্রার্থীকে। এখন এই যে উচ্চ কক্ষটা তৈরি করা হয়েছে প্রধানত দুটো কারণে। একটা কি, একটা হচ্ছে এই যে রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে উচ্চ কক্ষের সংখ্যাগরিষ্ঠতা মানে 100 জনের মধ্যে 5 জন, 51 জন। বাংলাদেশের এই পর্যন্ত নির্বাচনে 42-43% বেশি ভোট কেউ পায় নাই। তো ধরুন 43% ভোট পেলে কি হবে, 100 জনের মধ্যে 43টি আসন পাবে। কি কারণে? সংখ্যানুপাতে যাবে। এই আরেক সমস্যা, এত কঠিন শব্দ সংখ্যানুপাত, এটা আপনি সাধারণ লোককে বোঝানোর দরকার। কিভাবে বোঝাবেন? বাংলাদেশের মানুষ খুব সহজে এটা বোঝেন যে আপনি যে ভোটটা দিচ্ছেন সেই ভোটটা গোনা হবে কি হবে না, রাষ্ট্রের ভবিষ্যৎ নীতি নির্ধারণের ক্ষেত্রে হবে কি হবে না। আপনি 5% ভোট যারা পায় তাদের প্রতিনিধিত্ব কোথায় থাকে আপনাকে বলেন? যে মানুষগুলো ভোট দিলেন তার সারা দেশে একটা দল 5% ভোট পেয়েছে। তো এই 5% মানুষের প্রতিনিধিত্ব আপনি কিভাবে করবেন? তাদেরকে আপনি বাদ দিয়ে দেবেন? ফার্স্ট পাস দ্য পোস্ট সিস্টেম, অর্থাৎ আমাদের যে ব্যবস্থাটা আছে পৃথিবীর অন্যত্র অনেক জায়গায় আছে, বহু জায়গায় আছে। আমাদের সংসদ কিভাবে তৈরি হয়, একটা এলাকায় যদি মানে কেউ, আমরা 10 জন ভোটার 6 জন ভোট দিছে, তার মধ্যে 4টা ভোট পালিয়ে হইল, তাই তো? এইটাই স্বাভাবিক, এটা নিয়ে প্রশ্ন তুলে লাভ নেই। কিন্তু এই যে 5, 7, 8, 10 বা 3-4% ভোট একটা দল পায়, তারাও তো কাউকে প্রতিনিধিত্ব করে না। তো তাদের ভয়েসটা যাবে কই? তাদের ভয়েসের জন্য বলা হচ্ছে তারাও ওই তাদের যা ভোট সেই অনুযায়ী 3-4টা সিট পাবে। 3 জন 4 জনে করবে না, মহা কিছু করে ফেলতে আমরা তা বলছি না, কিন্তু এই যে যেমন ধরেন রাষ্ট্রপতি নির্বাচনে 51টা ভোট পাবে, তো 42টা ভোট আছে ক্ষমতাসীন দলের, তো তাহলে আর কি লাগবে? 9টা লোক লাগবে তার। তো 9টা লোকের কাছে গিয়ে কি বলবে সে? বলতে হবে যে ভাই এই লোকটা আমরা মনোনয়ন দিচ্ছি, লোকটা ভালো, বিশ্বাস নয় ভালো করে তাকায় দেখেন, লোকটা ভালো। তার মানে একটা যোগ্য এবং গ্রহণযোগ্য লোককে তাদের মনোনয়ন দিতে হবে, যাকে তাকে মনোনয়ন দেওয়াটা বন্ধ হবে। এইটা হচ্ছে একটা বড় দিক। তাহলে কি দাঁড়াবে? রাষ্ট্রের যিনি প্রতীক তাকে নিয়ে আমরা গর্ব করতে পারবো। আমাদের গত 91 পরবর্তী সময়ে 2-1 জন এরকম রাষ্ট্রপতি হয়েছেন, আবার ভিন্ন রকমের হয়েছে, কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে ব্যবস্থাটা করুন। এইটা হচ্ছে উচ্চ কক্ষের দ্বিতীয় কাজটা কি, এইটা খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে বাংলাদেশের 17 বার সংবিধানের সংশোধনী হয়েছে। কোন সংশোধনী হয়েছে এক ব্যক্তির জন্য, বিশ্বাস করুন, একজন ব্যক্তি বেনিফিশিয়ারি হবে এরকম সংশোধনী এই দেশে হয়েছে। আমরা বলছি সংবিধান সংশোধনী নিয়ে যে ছেলে খেলাটা হয়, এইটার একটা বিধান হওয়া দরকার। কারণ ধরুন 4র্থ সংশোধনী যখন হয়, পার্লামেন্টের কমিটিতে যায় নাই, বিল ইন্ট্রোডিউসড হয়েছে ফ্লোরে, সাথে সাথে সকলে ভোট টোট দিয়ে বাস আমরা সংসদীয় ব্যবস্থা, যার জন্য এত লড়াই করলাম পাকিস্তানি আমলে,
সেগুলিকে জলাঞ্জলি দিয়ে একজন রাষ্ট্রপতি হয়ে গেলেন, বাস হইল মামলা। কিংবা ধরেন পঞ্চদশ সংশোধনী, মানুষ চায় তত্ত্বাবধায়ক সরকার, এক ব্যক্তি চান না, তো ঠিক আছে সংবিধানে বদলে ফেলবো আমরা, যা তা কপাল, ক্ষমতা আছে ব্যবহার করবো, 2/3 আছে, চিন্তার কি আছে। আমরা বলছি এটা বন্ধ করতে হবে। কিভাবে বন্ধ করবে? 2/3 কি লাগবে না? অবশ্যই লাগবে, এটাই পৃথিবীর প্রচলিত পদ্ধতি। কিন্তু আমরা বলছি উচ্চ কক্ষে 51 জন জোগাড় করুন। এখন আপনি যদি ক্ষমতাসীন দলের লোক হন, আপনি যদি দেখেন আপনার 2/3 আছে এবং খুব ভালো কারণে, একটা রাষ্ট্রের প্রয়োজনে, জনগণের প্রয়োজনে আপনি সংবিধান সংশোধন করতে চান, আপনার উচ্চকক্ষে 42 জন 43 জন আছে, আপনি 8-9টা লোককে বের করতে পারবেন না, কনভিন্স করতে পারবেন না। যে বিষয় নিয়ে আপনি সংসদে 8টা লোককে কনভিন্স করতে পারেন না, সেটা কি করে জনগণের স্বার্থের অনুকূলের বিষয় হতে পারে? আমরা বলছি এই জন্য উচ্চকক্ষটা লাগবে। উচ্চকক্ষ হলে কি হবে? সংবিধান যেন কোন প্রকারে চাইলেই আপনি পঞ্চদশ সংশোধনী করে ফেলবেন, ষোড়শ সংশোধনী করে ফেলবেন, এগুলো বন্ধ করতে হবে। এই জন্য আমরা উচ্চকক্ষ চাচ্ছি। রাজনৈতিক দলগুলো একমত হয়েছে উচ্চকক্ষ প্রয়োজন। কিভাবে তৈরি হবে সেটা নিয়ে একটু ভিন্ন মত আছে, সেই জন্যই জনগণের কাছে আসা। এই যে বিষয়গুলো, এগুলি হচ্ছে জুলাই জাতীয় সনদ। আপনাদের পক্ষ থেকে একটা প্রশ্ন বারবার করা হচ্ছে খুব সঙ্গত কারণে, এবং আমি সেই প্রশ্নটার উত্তর দিয়েই আমার বক্তব্য শেষ করব। প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে, প্রজাতন্ত্রের কর্মচারীরা কি হ্যাঁ ভোটের পক্ষে প্রচার করতে পারেন কিনা? এই প্রশ্নটা আমার মনে আছে। এই প্রশ্নটার উত্তর দিতে হবে 3টা আসপেক্ট থেকে। আমি একটা 4th আসপেক্টও ডাইমেনশন যুক্ত করব। প্রথমটা কি? আইনি বিষয়। বাংলাদেশের বিদ্যমান আইন কতগুলি উৎস, একটা হচ্ছে সংবিধান, তাই তো? সংবিধানই তো হচ্ছে সুপ্রিম ল। ওই সংবিধানে কি কোথাও লেখা আছে এটা যে প্রজাতন্ত্রের কর্মচারীরা এরকম গণভোটে ভোট জনগণের পক্ষে বসা? না, এরকম কিছু নাই, থাকার কথা না, ফলে সংবিধানে নাই। বাংলাদেশের বিদ্যমান কোন আইন কি বলছে যে প্রজাতন্ত্রের কর্মচারীরা যে বিষয়ে ঐকমত্য তৈরি হয়েছে সেই বিষয়ে জনগণের কাছ থেকে হ্যাঁ ভোট চাইতে পারবেন না? কেউ কে বলতে পারেন? আমার মনে প্রশ্নটা ছিল। অধ্যাপক ইউনূস আমাকে যেহেতু বিভিন্ন কারণে বিভিন্ন সময়ে বিভিন্ন দায়িত্ব দিয়েছেন, মাননীয় প্রধান উপদেষ্টা, তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, রিয়াজ এরকম অনেকে বলে টলে বা আমরা যে প্রচার করব, তবে স্যারকে যেটা বললাম যে স্যার, আমার জানা মতে আমি বিভিন্ন দেশের গণভোটের ইতিহাস জানি, যতদূর জানি রাষ্ট্রবিজ্ঞান পড়ার সূত্রে ছাত্র হিসেবে, আমি তাতে বাধা দেখি না। কিন্তু এটা আইনি বিষয়, তো আসেন আমরা সংবিধান এবং আইন বিষয়ে যারা অভিজ্ঞ তাদের কাছে জিজ্ঞাসা করি। তো আমরা একটা বৈঠক করলাম, যারা সংবিধানের সঙ্গে গবেষণায় যুক্ত, আইনজীবী যারা সংবিধান বিষয়ক বিভিন্ন রকম মামলার সঙ্গে যুক্ত ছিলেন, আছেন, এবং বিচারপতিদের, তাদের নিয়ে বসে জিজ্ঞাসা করলাম এই ধরনের কি কোনো বাধা বিঘ্ন আছে? ওনারা আলাপ আলোচনা করে বললেন না, এরকম কোনো বাধা বিঘ্ন নাই। কারণটা কি? সংবিধানে থাকারই কথা না। তাহলে আরেক এন্ডে কি? সেটা হচ্ছে আরপিও, নির্বাচন পরিচালিত হয় আরপিও, তাই তো? আরপিওতে আছে না? নাই। তাহলে বাকি থাকলো মাঝখানে জায়গাটা। এই যে আদেশ দেয়া হয়েছে, যার অধীনে এই গণভোটের অধ্যাদেশটা জারি করা হলো সরকারের পক্ষ থেকে, জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়ন সংবিধান সংস্কার আদেশ 2025,
সেইখানে কি বলা হয়েছে যে এটা বাধা দেওয়া যাবে না, বা হ্যাঁ ভোটের জন্য প্রচার করা যাবে না, বা বাধা দেওয়ার জন্য এটা হবে ওইটা হবে, কিছু আছে? নাই। গণভোট সংক্রান্ত যে অধ্যাদেশ দেওয়া হয়েছে সেখানে কি বাধার বিষয় আছে? না। তাহলে আইনিভাবে যদি আপনি বিবেচনা করেন, বাংলাদেশের বিদ্যমান আইন কোনো অবস্থাতেই প্রজাতন্ত্রের কর্মচারীদেরকে এই বিষয়ে কোনো রকম বাধা দিচ্ছে না যে আপনারা হ্যাঁ ভোটের কথা বলুন। এবার দ্বিতীয় ডিমেনশনটা আসে। কেউ কেউ বলছেন আইনে বাধা নেই, নৈতিকভাবে বাধা আছে। কিসের নৈতিক বাধা বলুন তো? না, সরকারের তো নিরপেক্ষতা বজায় রাখতে হবে। প্রথম কথাটা হচ্ছে, ওনাদেরকে আমি একটু প্রশ্ন করি, আমি বিনয়ের সাথে প্রশ্ন করি, অত্যন্ত বিনয়ের সাথে প্রশ্ন করতে চাই। এই সরকার রক্তের উপর প্রতিষ্ঠিত হয়েছে। আপনি এটাকে তত্ত্বাবধায়ক সরকার মনে করেন যে নিরপেক্ষতা বজায় রাখতে হবে তাকে? এইটা তত্ত্বাবধায়ক সরকার নয়, এইটা অন্তর্বর্তী সরকার। যেই সরকার প্রতিষ্ঠিত হয়েছে সংবিধানের 4 দেয়ালের মধ্যে নয়, বাংলাদেশের রাজপথে 1400 মানুষের রক্তের মধ্যে দিয়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এইটা মনে রাখুন। নৈতিকতার প্রশ্ন তুলছেন তো, আসুন আমরা নৈতিকতার প্রশ্ন তুলি। নৈতিক জোরটা হচ্ছে ওই মানুষের আত্মদান। একটা ফ্যাসিবাদী শাসক যে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, কি কারণে? বাংলাদেশের মানুষ তাদের বাংলাদেশের সংবিধানের 7 অনুচ্ছেদে যে পিপল উইলের কথা বলা হয়েছে, জনগণের অভিপ্রায়ের কথা বলা হয়েছে, সেইটা বাংলাদেশের রাজপথে প্রদর্শিত হয়েছে, সেই অভিপ্রায় প্রকাশিত হয়েছে এবং তার ভিত্তিতে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আপনি বলুন সংবিধানে কোথায় অন্তর্বর্তী সরকার আছে? নাই তো। তাহলে তৈরি হচ্ছে কি করে? তৈরি হচ্ছে কারণ বাংলাদেশের মানুষ চেয়েছে। সেই সরকার তার নৈতিক ভিত্তিটা কোথায়? সে সংস্কার করবে বলেছিল। বলা হয়েছে প্রথম দিন থেকে অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন সরকার সুস্পষ্ট করে বলেছেন যে তাদের দায়িত্ব হচ্ছে 1 নম্বর সংস্কার, 2 নম্বর বিচার, যারা মানবতা বিরোধী অপরাধ করেছে তাদের বিচার, এবং 3 নম্বর হচ্ছে নির্বাচন। নির্বাচন সরকার করেন না, নির্বাচন কিন্তু সরকার করেন ওই অর্থে যে নির্বাচন কমিশন করেন। সরকারের প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে আপনাদের কাজ কি? সেটা নিশ্চিত করা। যারা আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে যুক্ত, যারা নির্বাচনের সঙ্গে যুক্ত, যারা অন্য প্রশাসনের সঙ্গে যুক্ত, তাদের কাজটা কি? ফ্যাসিলিটেট করা। নির্বাচন কমিশন সেইভাবে প্রস্তুতি নিয়ে তার তফসিল অনুযায়ী সে সমস্ত রকম কাজ করছে। সরকারকে এখন বলতে পারবে নির্বাচন কমিশনকে এইটা করেন, ওইটা করেন, সেটা করেন না, করছে না, ফ্যাসিলিটেট করে তার দায়িত্ব দিয়েছে। তৃতীয় কাজটা কি? মানবতা বিরোধী অপরাধী যারা, তাদের বিচার নিশ্চিত করা। সরকার বিচার করেন? বিচার তো করে আদালত। তাহলে সরকার কি করেছে? সরকার, অন্তর্বর্তী সরকার মানবতা বিরোধী অপরাধে যারা অপরাধী তাদের বিচার প্রক্রিয়াটা যাতে নিশ্চিত হয় সেজন্য যা যা করণীয় সেটা করেছে, সেই কাজটা অব্যাহত রেখেছে। তারা বাকি কি থাকলো? সংস্কার। সেই সংস্কারের ব্যাপারে সরকার কোনো কিছু চাপিয়ে দিচ্ছে না। সংস্কারের জন্য 11টা কমিশন করা হয়েছে। 6টা কমিশনের প্রতিবেদন থেকে রাজনৈতিক দলগুলোকে 116টা বিষয় তুলে দেওয়া হয়েছে, যেগুলো বিবেচনা করুন। তার মধ্যে যে সমস্ত বিষয়ে একমত হওয়া গেছে, ঐক্যমত্য তৈরি হয়েছে, তারই ভিত্তিতে 9 মাস ধরে জাতীয় ঐক্যমত্য কমিশন আলোচনা করেছে। করার ভিত্তিতে রাজনৈতিক দলগুলো যখন জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে, তারপরে সরকার বলছে যে এইটা আমরা জনগণের সম্মতি চাই। কি কারণে চাই? কারণ এটা ভবিষ্যতের পথরেখা। এই সরকার এই সংস্কারের কিছুই বাস্তবায়ন করছেন না। অন্যান্য অনেক বিষয় বাস্তবায়ন করেছেন সংস্কারের, কিন্তু গণভোটে যা দেয়া হয়েছে তা বাস্তবায়ন করবেন হচ্ছে নির্বাচিত জনপ্রতিনিধিরা। যে কারণে এটা বলা হয়েছে যে আগামী জাতীয় সংসদ সংবিধান সংস্কার পরিষদ হিসেবে বিবেচিত হবে, যাতে করে ওই ত্রয়োদশ জাতীয় সংসদ, যা সংবিধান সংস্কার পরিষদ বলে 180 দিন কাজ করবে, বাদ বাকি পুরো সময়টা ধরে
কাজ করবে ত্রয়োদশ জাতীয় সংসদ হিসেবে, তাদের কাছে বলা হয়েছে যে তারা এইটাকে সংবিধানে সংশ্লিষ্ট করবে। তাহলে এই যে আপনি বলছেন যে নৈতিকভাবে এটা পারে কিনা, যে সরকার প্রতিষ্ঠিত হলো রক্তের উপর, যে সরকার তার এজেন্ডা হিসেবে বলল যেটা আমি সংস্কার করব, রাজনৈতিক দলগুলো সকলের সম্মতি পাওয়া গেল, একটা জাতীয় এজেন্ডা তৈরি হলো, তার চেয়ে নৈতিক ভিত্তি আর কিসে থাকতে পারে আমাকে একটু বুঝিয়ে বলুন তো। এখন ওনারা যদি মনে করেন যে এইটা একটা তত্ত্বাবধায়ক সরকার, এটার কাজ হচ্ছে কেবল হচ্ছে 90 দিনে একটা নির্বাচন করে বাড়ি চলে যাবেন, এটা বিশ্বাসঘাতকতা হবে জুলাইয়ের যোদ্ধাদের সঙ্গে। বাংলাদেশের মানুষের নৈতিক অবস্থান থেকে এটা সুস্পষ্ট করা দরকার যে এই যে জুলাই জাতীয় সনদ, সেটা অধ্যাপক ইউনূসের সরকারের এজেন্ডা নয়, এটা কাউকে ক্ষমতায় বসানোর এজেন্ডা নয়, এটা কাউকে ক্ষমতা থেকে বাইরে রাখার এজেন্ডা নয়। আপনারা জনগণকে বলুন, তাদের হাতে 2টো ব্যালট দেওয়া হবে, সাদা ব্যালটে তাদের মন মতো, এবং আপনারা ব্যক্তি হিসেবে, নাগরিক হিসেবে আপনারাও নিঃসন্দেহে আপনাদের যাদের পছন্দ হবে, যেই মার্কায় পছন্দ হবে ভোট দেবেন। তারা আগামী 5 বছর ধরে সংসদে থাকবেন আশা করি, এবং সেই অনুযায়ী তারা যা যা করণীয় করবেন। কিন্তু গোলাপিটাতে দেয়া হবে রাষ্ট্র সংস্কারের ব্যাপারে আপনার যে ভূমিকা, সেই ভূমিকা পালনের সুযোগ। 30টি রাজনৈতিক দলের আলোচনার পরেও গণভোটের কারণ হচ্ছে 2টো। একটা হচ্ছে সব রাজনৈতিক দল সকল জনগণকে প্রতিনিধিত্ব করেন না, যারা আছে বাইরে তাদেরও প্রতিনিধিত্বের ব্যবস্থা করতে হবে, তাদেরও সম্মতিটা দরকার এর মধ্যে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে এর মধ্য দিয়ে, গণভোটের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদকে সেই ক্ষমতা দেয়া হচ্ছে যে ক্ষমতা নিয়ে আদালতে প্রশ্ন যাতে না করা যায় যে তারা কি এত বড় সংশোধনী সংস্কার করতে পারেন। জনগণ যদি বলে দেন পারেন, তাহলে তারা পারেন। আমি বলেছিলাম 3rd ডাইমেনশন একটা আছে, রাজনৈতিক। যারা বলছেন যে প্রজাতন্ত্রের কর্মচারীরা পারেন কি পারেন না বলছেন, তাদের আমি বলি রাজনৈতিক অবস্থানটা বোঝার চেষ্টা করুন। অবশ্যই কেউ কেউ ভিন্ন মত পোষণ করতে পারেন, তাদের সঙ্গে কথা বলুন, যুক্তি তর্কে বোঝানোর চেষ্টা করুন। কিন্তু যারা মনে করেন যে মিথ্যা তথ্য দিয়ে, ভুল তথ্য দিয়ে, বিভ্রান্ত করে গণভোটকে পরাজিত করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয়ভাবে আপনাদের নিজস্ব উদ্যোগে কথাবার্তা বলে বোঝানোর চেষ্টা করতে হবে। যারা ভুল বলছেন হয় তারা বুঝতে পারছেন না, আমি এটা বিশ্বাস করতে চাই যে তাদের কোনো অসৎ উদ্দেশ্য নাই, বিভ্রান্ত হচ্ছে। এই যে রাজনৈতিক প্রশ্নটা আছে, আপনি প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে আপনার কি এই দায়িত্বের মধ্যে পড়ে না যে আপনি এটা বোঝাবেন যে এই জিনিস আছে, এই হলে এই হবে, এই জন্য আমরা ভোটের কথা বলছি। কেউ কেউ আরো 2টো কথা বলেন, আমি একটু সময় নিচ্ছি, ক্ষমা করবেন আমাকে, বিষয়গুলো একটু ব্যাখ্যা করার প্রয়োজন বলে মনে হচ্ছে। সরকার কি গণভোটের পক্ষে ইয়েস ভোট, হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নিতে পারেন? 1972 সাল থেকে 2024 সাল পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নে অন্তর্ভুক্ত হওয়ার জন্য ইউরোপের বিভিন্ন দেশে 48টি গণভোট হয়েছে। এর অধিকাংশ ক্ষেত্রেই সরকার হ্যাঁ ভোটের পক্ষে, অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নে অন্তর্ভুক্তির পক্ষে সরকার প্রচারণা চালিয়েছে। 2016 সালে ব্রিটেনের কথা আপনারা জানেন। তার মানেটা কি? তার মানে হচ্ছে সরকার যেটা করছেন সেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত পথ পদ্ধতির বাইরে কিছু নয়। ব্রেক্সিটে সরকার অবস্থান নিয়েছিলেন যে ইউরোপিয়ান ইউনিয়নের ভেতরে রাখার জন্য, জনগণ ভোট দিয়েছেন না এর জন্য। ঠিক আছে, সরকার
পরবর্তী সরকার এটা মেনে নিয়ে সেইভাবে কাজ করেছে। কিন্তু সরকার যে অবস্থানটা নিল সেইটা তো বাস্তবতা। এবং এই যে 48টা গণভোটের কথা বলা হচ্ছে, আমি বললাম চাইলে আপনারা খুঁজে দেখতে পারেন, এর অধিকাংশ ক্ষেত্রে কারণটা কি জানেন? কারণটা হচ্ছে যে সরকার যদি কিছু প্রস্তাব করে যদি নিজেই সেটা সমর্থন না করে, তা সেটা কিরকম হবে? একই যুক্তিতে যে জুলাই জাতীয় সনদ তৈরি হয়েছে, তার প্রক্রিয়া সরকার তৈরি করেছে, তারপরে তৈরি হওয়ার পরে বলবে যে ভাই এটার সঙ্গে আমি নাই, এটা কিরকম নৈতিক অবস্থানের কথা আপনারা বলছেন, কিরকম রাজনৈতিক অবস্থানের কথা বলছেন আপনারা? ফলে সরকার এটা করতেই পারে, পৃথিবীর ইতিহাসে আছে। আমরা সরকার অকস্মাৎ একটা কিছু আবিষ্কার করে ফেলেনি। সর্বশেষ কথা যেটা লোকে বলে, কেউ কেউ বলার চেষ্টা করে, কি বলার চেষ্টা করে, বলে এতগুলি প্রশ্নের একটা উত্তর হয় কি করে? প্রথম কথা হচ্ছে যে আপনারা বুঝতেই পারেননি, অথবা ইচ্ছে করে বুঝছেন না। প্রশ্ন কিন্তু 4টা নয়, প্রশ্ন একটা। 4টা বিষয়ে বিভক্ত করে বলা হচ্ছে এই ইয়েস ভোটের কনসিকুয়েন্স কি হবে, এই ইয়েস ভোটের, এই হ্যাঁ ভোটের পরিণতি কি কি পরিবর্তনগুলো করবে, কোথায় পাবেন আপনি পরিবর্তনের বিস্তারিত। এখন তাহলে তো আরো প্রশ্ন, তা আপনারা বলছেন 48টা বিষয়, এতগুলি তো, আমি যদি 47টা একমত হই তাহলে কি আমি ভোট দিতে পারবো না? হ্যাঁ, আপনি 47টা কেন, আপনি 48টাতে একমত হয়েও না ভোট দিতে পারবেন, সেটা তো আপনার অধিকার, সেইটা প্রশ্ন উঠছে না। আপনি যেভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছেন যে 4টা বিষয়, আমি কি 2টায় ভোট দিতে পারবো, 1টায় ভোট, 4টা বিষয় প্রশ্নই করা হয়নি। আমি সেই জন্য নির্বাচন কমিশনের সচিবকে একাধিকবার অনুরোধ করেছি, ওনারা সেটা করছেন। প্রায় প্রতিদিনই আজকে বাংলাদেশের সংবাদপত্রগুলোতে হয় প্রথম পাতায় অথবা শেষ পাতায় একটা বিজ্ঞাপন চাপা হচ্ছে। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে 4টা বিষয় উপরে লেখা আছে, আপনি যদি এগুলিতে একমত হন তাহলে হ্যাঁ অথবা না। এখন এই যে তাহলে 4টা বিষয়, 48টা বিষয় যেভাবেই বললাম, তো এত বিষয় নিয়ে কি করে গণভোট হয় পৃথিবীতে? হয়, অবশ্যই হয়। তিউনিসিয়াতে 2022 সালে গণভোট হয়েছে সংবিধানের উপর, গোটা সংবিধানের উপর। গোটা সংবিধান, খসড়া সংবিধান জনগণের সামনে রেখে বলা হয়েছে হয় হ্যাঁ বলেন অথবা না। 140টা অনুচ্ছেদ। আপনি আমাকে বলুন, জনগণ 139টা অনুচ্ছেদ পড়ে একমত হয়েছে, 40 নম্বরটা হয় নাই, এরকম পরিস্থিতি হতে পারে, সেই জন্য তিউনিসিয়ার গণভোটটা ঠিক হলো না, ঠিক বলতে পারবেন আপনি? আচ্ছা, তিউনিসিয়া কি ব্যতিক্রম না? তিউনিসিয়া ব্যতিক্রম না। 2010 সালে কেনিয়াতে সংবিধানের উপর যে গণভোট হয়েছে, কেনিয়ার প্রস্তাবিত সংবিধানের 260টি অনুচ্ছেদ ছিল। তো 260টা অনুচ্ছেদের একটা সংবিধান আপনারা পাশ করার জন্য লোকজনকে দিচ্ছেন। তুরস্কে 2017 সালের গণভোটে ব্যাপকভাবে সংবিধানের পরিবর্তন করে নির্বাহী বিভাগের ক্ষমতা বাড়ানো হয়েছে, আইনসভার ক্ষমতা কমানো হয়েছে, বিচার বিভাগের ক্ষমতা কমানো হয়েছে। তার বিষয় নিয়ে আমি একমত না, কিন্তু বাস্তবতা হচ্ছে 18টা বিষয় নিয়ে 18টা প্রশ্ন রেখে উপরে লিখে দেওয়া হয়েছে হ্যাঁ অথবা না। আপনি বলেন আপনি একমত না দ্বিমত। করতে হয়েছে। তাহলে বাংলাদেশে অকস্মাৎ 4টি ক্লাস্টার করে, 4টি একত্রিত করে যখন প্রশ্ন করা হচ্ছে, তখন যারা বলছেন যে বিভ্রান্তি, এই হবে ওই হবে ইত্যাদি ইত্যাদি, আমি ঠিক বুঝতে পারছি না যে তারা কেন এটাকে এত জটিল করে বিবেচনা করছে। গণভোটে অধিকাংশ ক্ষেত্রেই মূল প্রশ্নটাকে বোঝার চেষ্টা করতে হবে। কেনিয়ায় নাগরিকদের কাছে প্রশ্ন ছিল আপনি সংবিধানটা চান কিনা, এবং সংবিধানের 260টা সবগুলি সে একমত হচ্ছে না, কিন্তু প্রিন্সিপাল, প্রধান, মুখ্যভাবে এই সংবিধান জাতিকে যেদিকে নিয়ে যেতে চায় ভবিষ্যতে, সেটার সাথে কিছু একমত না, একমত না, এটাই হচ্ছে প্রশ্ন। আমাদের জন্য হচ্ছে প্রশ্নটা
জুলাই জাতীয় সনদে যেভাবে বাংলাদেশের ভবিষ্যতের পথরেখা তৈরি করা হয়েছে, যাতে অধিকাংশ রাজনৈতিক দল একমত হয়েছে, অনেক বিষয়ে সবগুলো রাজনৈতিক দল একমত হয়েছে, এবং প্রকাশ্যের অনুষ্ঠানে তারা অঙ্গীকারবদ্ধ হয়ে স্বাক্ষর করেছে, তার মধ্য দিয়ে ভবিষ্যতে যে রাষ্ট্রের অগ্রসর হওয়ার পথ, তার সঙ্গে আপনি একমত না একমত না, এটাই হচ্ছে প্রশ্ন। মনে করিয়ে দিই, আমি যে শুরু করেছিলাম না, একেবারে শুরুর দিকে সোহেল রানার কথা বলেছিলাম। মনে করুন যে এই যে জুলাই জাতীয় সনদ যা আপনাদের কাছে পৌঁছেছে কালো অক্ষরে ছাপা, সেটা আসলে রক্তবিন্দু দিয়ে লেখা হয়েছে, প্রাণ দিয়ে লেখা হয়েছে। খুলুন, আমি প্রতিবার খুলবার সময় আমি মায়ের আর্তনাদ শুনতে পাই, ভাইয়ের দীর্ঘশ্বাস শুনতে পাই আমি। কারণ কি জানেন, এই জুলাই জাতীয় সনদ তৈরি হয়েছে 16 বছরেরও বেশি সময়ে গুম হয়ে যাওয়া মানুষের পরিবার পরিজনের হাহাকার থেকে। এই জুলাই সনদ তৈরি হয়েছে যে মা তার সন্তানকে হারিয়েছে, তার প্রতিদিনের যে অশ্রু, তা দিয়ে তৈরি হয়েছে। এই জুলাই সনদ তৈরি হয়েছে তরুণ শিক্ষার্থী থেকে শুরু করে রাজপথে যারা কাজ করেন, ছোট ব্যবসায়ী, সমাজের বিভিন্ন স্তরের মানুষ যেভাবে প্রাণ দিয়েছেন, সেই প্রাণের বিনিময়ে তৈরি হয়েছে। সেই প্রশ্নটা সামনে রাখুন, সেই প্রশ্নটা সামনে রেখে জিজ্ঞাসা করুন, মানুষকে জিজ্ঞাসা করুন, আপনাকে জিজ্ঞাসা করুন, বিবেককে আসুন আমরা জিজ্ঞাসা করি যে রক্তে লেখা এই সনদ যে পথরেখা দেখাচ্ছে, আমি তার সঙ্গে আছি না নাই, এইটাই হচ্ছে হ্যাঁ আর নার বিষয়। আমি আছি অথবা আমি নাই। আমরা সবাই আসলে আছি। আসুন সবাইকে বলি আমরা সবাই আছি। কেননা দেশের চাবি আপনাদের হাতে, সবাইকে দিয়ে দেওয়া হয়েছে। এবার আপনারা সিদ্ধান্ত নিন। সেই সিদ্ধান্তের সুযোগ সকলে, আপনাদের কাজ হচ্ছে সকলের কাছে সেটা বোঝানো, আপনাদের অংশগ্রহণ করা এবং সেভাবেই এটাকে বাস্তবায়িত করা। আশা করি সে প্রচেষ্টায় আমরা সফল হব, আমরা সাফল্য লাভ করব এবং অবশ্যই বাংলাদেশকে একটা নতুন বাংলাদেশের দিকে নিয়ে যেতে সক্ষম হব। ব্যবস্থা করা হয়েছে শুধু গণভোট নয়, যে কোনো ভোটের সময় আপনারা বরঞ্চ আরও প্রত্যক্ষভাবে নির্বাচনের সঙ্গে যুক্ত, যারা মানে ফিজিক্যালি চ্যালেঞ্জড কিংবা ডিফারেন্টলি এবলড আমরা যেভাবে বলবো, তাদেরকে যেভাবে আপনারা সহযোগিতা করেছেন অতীতে সেভাবেই করবেন। গণভোটের ফলাফল কার্যকরের জন্য কত % ভোটারের ন্যূনতম উপস্থিতি হতে হবে? আমাদের দেশের নির্বাচনে কোনো থ্রেশহোল্ড নাই, অতএব আশা করি সেটা হবে না। সেটা ফলে এই ক্ষেত্রেও কোনো থ্রেশহোল্ড নাই। সর্বশেষ যেটা আরেকটা কথা বলা হয়েছে, গণভোটের ফলাফল কতদিনের মধ্যে কার্যকর হবে? জুলাই জাতীয় সনদে বলা হয়েছে যে নির্বাচনের পরে 180 দিনের মধ্যে নির্বাচিত সংসদ কাজ করবে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে। 180 দিনের মধ্যে প্রয়োজনীয় সংবিধানের প্রয়োজনীয় সংযোজন, পরিমার্জন, পরিবর্তন, পুনর্লিখন যা যা প্রয়োজন তারা করবেন 180 দিনের মধ্যে। আশা করি প্রশ্নটার উত্তর শেষ হয়েছে। গোলাপি ব্যালট, টিক চিহ্ন, এটাই হচ্ছে আসল কথা।